কিছু ভালোবাসা গল্প শুরু হয় হঠাৎ করে আর শেষ হওয়ার আগে মানুষকে শিখিয়ে দেয় ভালোবাসা আসলে কতটা গভীর হতে পারে। কিন্তু নীলা কখনই ভাবেনি কলেজের সেই পুরনো কৃষ্ণচূড়া গাছের নিচে যার সঙ্গে তার প্রথম দেখা হয়েছিল একদিন সেই মানুষটাই তার জীবন থেকে এত দূরে চলে যাবে। রাফি তাকে একটা চিঠি দিয়ে বলেছিল, দূরত্ব আমাদের আলাদা জায়গায় থাকতে পারে, কিন্তু আমাদের স্মৃতিগুলো নয়। তারপর কেটে যায় 1 মাস, 2 মাস। রাফির কোনো ফোন নেই, কোনো মেসেজ নেই। নীলা ভেবেছিল রাফি হয়তো তাকে ভুলেই গেছে। কিন্তু ঠিক একদিন কলেজের সেই পুরনো বেঞ্চের উপর নীলা এমন একটা চিঠি লিখতে পেল যেটা তার পুরো জীবনটাই বদলে দিতে চলেছিল। চিঠির প্রথম লাইনে লেখা ছিল, নীলা, যদি এখনও আমাকে একটু হলেও মনে পড়ে তাহলে কাল বিকেলে সেই কৃষ্ণচূড়া গাছটার নিচে এসো, আমি তোমার অপেক্ষায় থাকব। কিন্তু রাফি সেখানে কেন ডাকলো? সে কি সত্যি নীলাকে ভুলে গিয়েছিল, নাকি এতদিনের নীরবতার পেছনে লুকিয়েছিল অন্য কোনো সত্য? চলুন শুরু থেকে শুনি নীলা আর রাফির সেই অসমাপ্ত ভালোবাসার গল্প। শহরের ছোট্ট একটা কলেজের পাশে ছিল পুরনো একটি কৃষ্ণচূড়া গাছ। গাছটার নিচে একটি কাঠের বেঞ্চ, খুব সাধারণ একটা বেঞ্চ, কিন্তু নীলার কাছে জায়গাটা ছিল পৃথিবীর সবচেয়ে সুন্দর জায়গা। কারণ সেখানে প্রথম তার সঙ্গে দেখা হয়েছিল রাফির। নীলা প্রথম দিন কলেজে এসেছিল একটু দেরি করে। নতুন জায়গা, নতুন মানুষ, সব কিছুই তার কাছে অচেনা লাগছিল। ক্লাসরুমে খুঁজতে গিয়ে সে ভুল করে লাইব্রেরির সামনে চলে এসেছিল। হাতে ছিল কয়েকটা বই আর একটা নীল রঙের খাতা। হঠাৎ পেছন থেকে কেউ বলল, তুমি কি নতুন? নীলা ঘুরে তাকিয়ে দেখল একটা ছেলে দাঁড়িয়ে আছে, কাঁধে ব্যাগ, হাতে কয়েকটা বই, মুখে খুব সাধারণ একটা হাসি। নীলা একটু অপ্রস্তুত হয়ে বলল, হ্যাঁ, কিন্তু আমার ক্লাসরুমটা খুঁজে পাচ্ছি না। ছেলেটা হাসল। কোন বিভাগ? বলল। ছেলেটা হাত দিয়ে সামনের বিল্ডিংটা দেখিয়ে বলল, ওই ভবনের 2য় তলায়। তবে তুমি ভুল পথে চলে এসেছো। নীলা লজ্জা পেয়ে বলল, ওহ, ধন্যবাদ। ছেলেটা হেসে বলল, ধন্যবাদ দেওয়ার কি আছে, আমিও প্রথম দিন 3বার পথ হারিয়েছিলাম। নীলা হেসে ফেলল। সেদিনের সেই ছোট্ট কথোপকথনই ছিল তাদের গল্পের শুরু। ছেলেটার নাম রাফি। প্রথম কয়েকদিন শুধু দূর থেকে দেখা হতো, তারপর ধীরে ধীরে কথা বাড়ল। কখনো ক্লাসের নোট, কখনো পরীক্ষার প্রস্তুতি, কখনো কলেজের ছোটোখাটো ঘটনা। কোনো একটা অজুহাতে তারা প্রতিদিনই কথা বলতো। নীলা বুঝতে পারছিল রাফির সঙ্গে কথা বললে তার মনটা ভালো হয়ে যায়। আর রাফিও বুঝতে শুরু করেছিল নীলার হাসিটা তার দিনের সবচেয়ে সুন্দর মুহূর্ত। একদিন বিকেলে হঠাৎ প্রচণ্ড বৃষ্টি নামলো। সবাই দৌড়ে বারান্দায় আশ্রয় নিল। নীলা জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখেছিল। তার হাতে ছিল সেই নীল খাতা। রাফি পাশে এসে দাঁড়ালো। বৃষ্টি ভালো লাগে। নীলা জানালার বাইরে তাকিয়ে বলল, অনেক। কেন? নীলা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, বৃষ্টির সময় মনে হয় শহরটা একটু শান্ত হয়ে যায়। রাফি মৃদু হেসে বলল, তাহলে আজ তোমার সাথে শহর শান্ত। নীল তাকিয়ে দেখল রাফি তার দিকে তাকিয়ে হাসছে। সেই মুহূর্তে দুজনেই কিছুই বলেনি, কিন্তু দুজনের মনে যেন একই কথা জন্ম নিয়েছিল। দিন যেতে লাগলো। বন্ধুত্বটা ধীরে ধীরে এমন একটা জায়গায় পৌঁছালো যেখানে তারা একে অপরের কথা না বলেও বুঝতে পারত। নীলা মন খারাপ করে রাফি বুঝে যেত। রাফি কোনো কারণে চুপ থাকলে নীলা বুঝে যেত কিছু একটা হয়েছে। একদিন রাফি কলেজে আসেনি। সারা দিন নীলা অদ্ভুত অস্থির ছিল। ক্লাস শেষ হওয়ার পরও সে কয়েকবার ফোনের স্ক্রিন দেখল, কোনো মেসেজ নেই। সন্ধ্যায় একটা মেসেজ এলো,
আজ একটু অসুস্থ ছিলাম। কিন্তু চিন্তা করো না, নীলা সঙ্গে সঙ্গে উত্তর দিল। আগে বললে কি হতো? কিছুক্ষণ পর উত্তর এলো, তুমি চিন্তা করতে। নীলা লিখল, এখনও তো করছি। উপাস থেকে অনেকক্ষণ কোনো উত্তর এলো না। তারপর শুধু একটা ছোট্ট মেসেজ, তাহলে বুঝি আমি তোমার কাছে একটু গুরুত্বপূর্ণ। নীলা মেসেজটা পড়ে অনেকক্ষণ চুপ করে থাকলো। তারপর লিখলো, হয়তো। কিন্তু সেই হাতটার ভিতরে একটা কিছু লুকিয়েছিল। পরদিন বিকেলে রাফি কৃষ্ণচূড়া গাছের নিচে নীলার জন্য অপেক্ষা করছিল। নীলা এসে দাঁড়াতেই রাফি বলল, তোমাকে একটা কথা বলবো। বলো। রাফি কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, তোমাকে দেখলে আমার দিনটা ভালো হয়ে যায়। তুমি কথা না বললে দিনটা অসম্পূর্ণ লাগে। তুমি মন খারাপ করলে আমারও খারাপ লাগে। আমি জানি না এটাকে কী নামে ডাকতে হয়। নীলার চোখে মৃদু হাসি ফুটে উঠল। সে বলল, সব কিছু নাম দিতে হয় নাকি? রাফি একটু অবাক হয়ে তাকালো। নীলা ধীরে ধীরে বলল, কিছু অনুভূতি শুধু অনুভব করলেই হয়। রাফি হাসল। সেদিন তারা কোনো বড় প্রতিশ্রুতি দেয়নি, শুধু একে অপরের পাশে থাকার একটা নীরব সিদ্ধান্ত নিয়েছিল। তারপর থেকে তাদের সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠল। কলেজে দেখা হলো, ছোট একটা হাসি, ক্লাসের ফাঁকে দু একটা কথা, পরীক্ষার আগে একে অপরকে পড়াশোনার জন্য উৎসাহ দেওয়া, মন খারাপ হলে পাশে থাকা। তাদের ভালোবাসাটা ছিল এমনই শান্ত, সহজ আর যত্নে ভরা। কিন্তু সুখের সময় সব সময় একরকম থাকে না। একদিন রাফি জানল তার পরিবার অন্য শহরে চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। খবরটা শুনে সে অনেকক্ষণ চুপ করে বসেছিল। নীলাকে কিভাবে বলবে সেটা বুঝাতে পারছিল না। অবশেষে বিকেলে কৃষ্ণচূড়া গাছের নিচে নীলাকে ডেকে বলল, আমাদের বাসা বদল হচ্ছে। নীলা প্রথমে কথাটার অর্থ বুঝতে পারল না। কোথায়? অন্য শহরে। নীলার মুখের হাসি ধীরে ধীরে মিলিয়ে গেল। কবে? সম্ভবত আগামী মাসে। দুজনই চুপ করে গেল। চারপাশে বিকেলের আলো ছিল। কৃষ্ণচূড়ার পাতার ফাঁক দিয়ে সূর্যের আলো মাটিতে পড়ছিল। নীলা নিচের দিকে তাকিয়ে বলল, তাহলে? রাফি বলল, আমি জানি না। এই প্রথম নীলা রাফির চোখে ভয় দেখল। রাফি সব সময় আত্মবিশ্বাসী ছিল, কিন্তু সেদিন সে যেন নিজের কথারই উত্তর খুঁজে পাচ্ছে না। নীলা ধীরে বলল, দ্রুত মানে কি সব শেষ? রাফি মাথা নাড়ল। না, কিন্তু দ্রুত অনেক কিছুই কঠিন করে দেয়। নীলা বলল, তাহলে কঠিন জিনিসকে সহজ করার চেষ্টা করব। রাফি তার দিকে তাকিয়ে মৃদু হাসল। তুমি এত সহজে বলতে পারো? নীলা বলল, কারণ আমি হার মানতে চাই না। পরের কয়েক সপ্তাহ তাদের জন্য খুব অদ্ভুত ছিল। আগের মতো দেখা হলেও দুজনের মনে একটি অদৃশ্য ভয় কাজ করত। একদিন নীলা বলল, তুমি চলে গেলে আমাকে ভুলে যাবে না তো? রাফি বলল, তুমি কি আমাকে ভুলে যাবে? নীলা মাথা নাড়ল, না। তাহলে আমিও না। সময় থেমে থাকলো না। রাফি চলে যাওয়ার দিন চলে এলো। স্টেশনে অনেক মানুষ ছিল। রাফির পরিবার ব্যস্ত, লাগেজ গুছানো, সবাই শেষ মুহূর্তে কাজ করেছে। নীলা একটু দূরে দাঁড়িয়েছিল, তার হাতে সেই নীল খাতা। রাফি এগিয়ে এসে বলল, তুমি কিছু বলছো না কেন? নীলা হাসার চেষ্টা করে বলল, সব কথা কি মুখে বলতে হয়? রাফি বুঝতে পারল নীলা কাঁদতে চাইছে না। সে বলল, আমি তোমাকে একটা জিনিস দেব। রাফি পকেট থেকে একটা ছোট্ট কাগজ বের করলো। নীলা খুলে দেখল, সেখানে লেখা, দ্রুত আমাদের আলাদা জায়গায় রাখবে, কিন্তু আমাদের স্মৃতিগুলোকে নয়। নীলা চোখ ভিজে উঠল। সে বলল, তুমি এটা নিজেই লিখেছ? রাফি হেসে বলল, হ্যাঁ। ট্রেন ছাড়ার ঘোষণা হলো। রাফি বলল, আমাকে যেতে হবে। নীলা মাথা নাড়ল, যেও।
রাফি কয়েক পা এগিয়ে আবার ফিরে তাকালো। নীলা তখনও দাঁড়িয়ে। দুজনের চোখে একই রকম কষ্ট। ট্রেন চলে গেল। নীলা অনেকক্ষণ প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইল। তারপর ধীরে ধীরে সেই নীল খাতাটা খুলল। প্রথম পাতায় সে দেখল, আজ থেকে অপেক্ষা, গল্প শুরু। তারপর সত্যি শুরু হলো অপেক্ষা। রাফি অন্য শহরে গিয়ে নতুন কলেজে ভর্তি। আর শুরুতে প্রথম কথা হতো, সকালে শুভেচ্ছা, রাতে দিনের গল্প, কখনো ভিডিও কল, কখনো পড়াশোনার কথা, কখনো শুধু নীরবে অনলাইনে থাকা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জীবন ব্যস্ত হতে লাগলো। রাফির নতুন বন্ধু হলো, নতুন ক্লাস, নতুন দায়িত্ব। নীলারও পড়াশোনার চাপ বাড়ল। একদিন, 2 দিন, তারপর কয়েকদিন তাদের কথাবার্তা কমে গেল। নীলা প্রথমে কিছু বলল না। সে ভাবল রাফি হয়তো ব্যস্ত। কিন্তু ধীরে ধীরে তার মনে সন্দেহ জন্ম নিল। এক রাতে সে মেসেজ করল, তুমি কি বদলে গেছো? অনেকক্ষণ পর রাফির উত্তর এলো, না তো। নীলা লিখল, আগের মতো কথা বলো না। রাফির উত্তর দিল, সময় পাই না। এই ছোট্ট উত্তরটাই নীলার মন খারাপ করে দিল। সে ফোনটা পাশে রেখে দিল। তার মনে হলো দ্রুত হয়তো সত্যি মানুষকে বদলে দেয়। কয়েকদিন পর তাদের মধ্যে একটা ছোট ভুল বোঝাবুঝি হলো। নীলা একটা ছবি সামাজিক মাধ্যমে দেখল। রাফি তার নতুন কয়েকজন বন্ধুর সঙ্গে ছিল। ছবিটা দেখে নীলার মনে অদ্ভুত একটা কষ্ট হলো। সে কিছু না বুঝি রাফিকে বলল, তোমার মতো জীবন ভালোই চলছে দেখছি। রাফির কথাটার অর্থ বুঝতে না পেরে বলল, হ্যাঁ, মোটামুটি। নীলা আর কিছু বলল না। রাফিও বুঝতে পারল না কি হয়েছে। সেই রাত থেকে তাদের প্রায় কথা বলাই বন্ধ হয়ে গেল। 1 সপ্তাহ, 2 সপ্তাহ, তারপর 1 মাস। কেউ কাউকে ফোন করলো না। দুজনেই অপেক্ষা করছিল অন্যজন আগে কথা বলবে। কিন্তু কেউই এগিয়ে এলো না। এদিকে কলেজের শেষ বর্ষের পরীক্ষা শুরু হলো। নীলা পড়াশোনার মন দেওয়ার চেষ্টা করলো। কিন্তু কৃষ্ণচূড়া গাছটার নিচে গেলেই তার মনে পড়তো রাফির কথা। একদিন সে পুরনো নীল খাতাটা খুলল। প্রথম পাতায় লেখা ছিল, আজ থেকে অপেক্ষার গল্প শুরু। পাতাটা দেখে নীলার চোখ ভিজে গেল। সে নিজের মনেই বলল, হয়তো কিছু গল্প শেষ হয়ে যায়। কিন্তু গল্পটা তখনও শেষ হয়নি। পরীক্ষার শেষ দিন নীলা কলেজ থেকে বের হচ্ছিল। হঠাৎ কৃষ্ণচূড়া গাছটার কাছে এসে সে থেমে গেল। বেঞ্চটার উপর একটা নাম খাতা, খামের উপর লেখা। নীলার জন্য নীলার বুক ধড় করে উঠল। সে ধীরে ধীরে খামটা খুলল। ভিতরে একটা চিঠি। অনেক দিন তোমার সঙ্গে কথা হয়নি। হয়তো তুমি ভাবছো আমি তোমাকে ভুলে গেছি। সত্যিটা হলো, আমি নিজেই বুঝতে পারছিলাম না কিভাবে সব কিছু ঠিক করব। তখন যখন বলেছিলে তোমার নতুন জীবন ভালোই চলছে, তখন আমি বুঝি তুমি কষ্ট পেয়েছো। কিন্তু পরে বুঝেছি আমি হয়তো শহরে অনেক মানুষ পেয়েছি, কিন্তু তোমার মতো করে কাউকেই পাইনি। আমি ভুল করেছি, তোমার সঙ্গে কথা না বলে দূরে থেকেছি। তুমি যদি এখনও রাগ করে থাকো, আমি সেটা বুঝতে পারবো। কিন্তু একটা কথা বলতে চাই, আমি তোমাদের সেই ছোট্ট গল্পটা শেষ হয়ে যেতে দিতে চাই না। যদি কখনো মনে হয় আমাদের আবার কথা বলা উচিত, তাহলে কাল বিকেলে সেই পুরনো বেঞ্চটার কাছে এসো। আমি অপেক্ষা করব। নীলা চিঠিটা পড়ে কিছুক্ষণ স্থির হয়ে দাঁড়িয়ে রইল। তারপর মৃদু হাসল। পরদিন বিকেলে সে আবার সেই বেঞ্চের কাছে গেল। কৃষ্ণচূড়া গাছের নিচে কেউ ছিল না। নীলার বুকটা একটু ভারী হয়ে গেল। সে ভাবল হয়তো রাফি আসেনি। ঠিক তখন পেছন থেকে একটা পরিচিত কণ্ঠ শোনা গেল, তুমি কি আবার ভুল পথে চলে এসেছো? নীলা ঘুরে তাকালো। রাফি দাঁড়িয়ে আছে, একই হাসি, একই চোখ। শুধু সময় তাদের দুজনকে একটু বদলে দিয়েছে। নীলা কিছু বলতে পারল না। রাফি ধীরে ধীরে এগিয়ে এসে বলল, অনেক রাগ। নীলা চোখ মুছে বলল, অনেক, ক্ষমা করবে। জানি না। রাফি হেসে বলল, তাহলে চেষ্টা করতে দাও। নীলা প্রথমবারের মতো হাসল। তুমি এত দেরি করলে কেন? রাফি বলল, কারণ বুঝতে সময় লেগেছে।
কিছু মানুষকে হারানোর পর নয়, হারানোর আগেই তাদের মূল্য বুঝতে হয়। দুজনের বেঞ্চে বসে পড়ল। অনেকক্ষণ তারা কথা বলল। অভিমান, ভুল বোঝাবুঝি, দূরত্ব সব কিছু নিয়েই কেউ কাউকে দোষ দিল না, কারণ তারা বুঝে গিয়েছিল ভালোবাসা শুধু সুন্দর মুহূর্তের নাম নয়। ভালোবাসা মানে ভুল হলে কথা বলা, অভিমান হলে বোঝার চেষ্টা করা, দূরে থাকলে বিশ্বাস ধরে রাখা, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ একে অপরকে নিজের মতো করে বাঁচার জায়গা দেওয়া। সূর্য ধীরে ধীরে পশ্চিম আকাশে নেমে যাচ্ছিল। কৃষ্ণচূড়া ফুলেরগুলো বাতাসে দুলছিল। রাফি বলল, জানো, আমি একটা কথা শিখেছি। নীলা কি? দ্রুত মানুষকে আলাদা করে না। নীলা মৃদু হেসে বলল, তাহলে আর চুপ থাকবো না। রাফি মাথা নাড়ল, না, আমিও না। সেদিন তারা কোনো বড় প্রতিশ্রুতি দেয়নি, ভবিষ্যৎ নিয়ে কোনো সিনেমার মতো কথা বলেনি। শুধু সিদ্ধান্ত ছিল তারা নিজেদের স্বপ্নের দিকে এগিয়ে যাবে, পড়াশোনা করবে, নিজের জীবন গড়ে তুলবে। জীবনে অনেক কিছু বুঝেছি। বিকালে তারা আবার সেই একই জায়গায় এসে দাঁড়ালো। নীল পুরনো সেই নীল খামটা বের করলো। প্রথম পাতা সেই পুরনো লেখা, আজ থেকে অপেক্ষার গল্প শুরু। রাফি পাশে দাঁড়িয়ে বলল, এই গল্পটা কি শেষ হয়েছে? নীল খাতাটা বন্ধ করে মৃদু হাসল, না, কারণ সত্যিকারের গল্পের শেষ পৃষ্ঠায় লেখা থাকে না শেষ, সেখানেই লেখা থাকে চলবে। রাফি হেসে উঠল। দুজনেই কৃষ্ণচূড়ার নিচে দাঁড়িয়ে রইল। সূর্য ডুবে যাচ্ছিল, আকাশের রং বদলে যাচ্ছিল, কিন্তু তাদের গল্পটা যেন আবার নতুন করে শুরু হচ্ছিল। কারণ ভালোবাসার সবচেয়ে সুন্দর দিক হলো এটা সবসময় বড় কোনো মুহূর্তে প্রকাশ পায় না। কখনো একটা ছোট মেসেজে, কখনো অপেক্ষা, কখনো অভিমানে, কখনো ক্ষমা চাওয়া, আর কখনো একটি পুরনো বেঞ্চের নিচে রেখে যাওয়া একটা ছোট্ট চিঠিতে। যে মানুষ সত্যি আপন তাকে ধরে রাখার জন্য শুধু ভালোবাসা যথেষ্ট নয়, দরকার বিশ্বাস, সম্মান, কথা বলার সাহস, আর ভুল হলে ফিরে আসার ইচ্ছা। রাফি লেখাটা পড়ে বলল, এটা কি আমাদের গল্পের শিক্ষা? নীলা বলল, হয়তো। রাফি হাসল, তাহলে গল্পটা ভালো হয়েছে। নীলা আকাশের দিকে তাকিয়ে বলল, গল্পটা এখনো শেষ হয়নি। দূরে সন্ধ্যায় আলো জ্বলে উঠল। কৃষ্ণচূড়া পাতার ফাঁক দিয়ে বাতাসে এলো, নীলার চুল এলোমেলো করে দিল। সে হেসে উঠল। রাফিও হাসল, আর সে হাসির ভেতরে লুকিয়ে রইল তাদের বহুদিনের অভিমান, অপেক্ষা, ভুল বুঝাবুঝি, আর ফিরে পাওয়ার আনন্দ। একটা ছোট্ট শহর, একটা পুরনো কৃষ্ণচূড়া গাছ, একটা কাঠের বেঞ্চ, একটা নীল খাতা, আর দুজন মানুষ যারা শিখেছিল ভালোবাসা মানে কাউকে কাছে পাওয়া নয়, ভালোবাসা মানে দূরে থেকেও ভালো থাকতে পারা, ভুল হলে ফিরে আসতে পারা, আর সবচেয়ে কঠিন সময় একে অপরকে হারিয়ে না ফেলার চেষ্টা করা। সেদিন সন্ধ্যায় তারা যখন সেই জায়গায় থেকে চলে গেল, কৃষ্ণচূড়ার নিচে পড়ে রইল একটা ছোট্ট কাগজ। তাতে লেখা ছিল, কিছু গল্প শেষ হয় না, শুধু নতুন অধ্যায় শুরু হয়। তো বন্ধুরা, এরকম মজার মজার গল্প পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন, তাহলে সবার আগে আপনাদের কাছে ভিডিওটা চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই। দেখা হচ্ছে আগামীকাল আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।